হুম। আপনার নামটা বলুন। আমার নাম শ্রীপদ হালদার। আপনি কিসের ব্যবসা করেন? একটা ইন্ডাস্ট্রিয়াল আছে, ধান মেশিন, গম মেশিন। ধান মেশিনের ব্যবসা করেন, তাই তো? হ্যাঁ, ধান মেশিন। আচ্ছা। গম মেশিনও আছে? হ্যাঁ, গম মেশিন। আচ্ছা। বর্তমানে গম এখন বন্ধ। হুম। তা কতদিনের ব্যবসা আপনার, মানে কতদিন ধরে আপনি এই ব্যবসা এটা করছেন? প্রায় 88 সাল থেকে করছেন? 88 সালের ব্যবসা। বাহ! কিন্তু এখন কি পরিস্থিতির মধ্যে আপনি আছেন? এখন পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতিটা হয়েছে সেটা এত মিনিমাম চার্জ বাড়িয়ে দিয়েছে আমাদের। কারেন্টের দাম অনেক বেশি। হ্যাঁ, অতিরিক্ত দাম বাড়িয়ে দিয়েছে হ্যাঁ। এবং সেটা আমরা কেউ জানি না কিন্তু। আচ্ছা। সেটা কেউ জানি না। তাতে আপনার কি অসুবিধা হচ্ছে এই দামটা বাড়ানোর ফলে? এই দাম বাড়ানোর ফলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রাখার মতো আমাদের সেই ক্ষমতা আমাদের নেই। হ্যাঁ, তো বর্তমানে আমরা একটা আরেকা সংস্থার মধ্যে গিয়ে একটা আন্দোলনে মোটামুটি আমরা লেগেছি বা এগিয়ে যাচ্ছি। এর সুফল বা কুফল কী হবে সেটা আমরা বলতে পারবো। আচ্ছা। চেষ্টা চলছে, চেষ্টা করছি। আচ্ছা, আমরা লড়াই করে যাচ্ছেন, পরবর্তীকালে হ্যাঁ, যা হবে হ্যাঁ, যা হবে সেটা মেনে নিতে হবে। আপনি কেন হঠাৎ এই ব্যবসাতে এলেন? অন্যান্য ব্যবসা থাকতে আপনি এটা মানে কি, তখন দাদারা সব বেকার ছিল। বাবা তখন শারীরিক অবস্থায় পড়েছিল, হুম, চাকরি বাড়ি নেই। তখন দাদারা কী করলো, যে কী করে, তখন তো মোটামুটি চাষবাসের পরিস্থিতি খুবই ভালো, হুম, হুম। চাকরি নেই। তা কী করবো, অনেক আমরা এটা বেসিক্যালি গ্রামাঞ্চলে ব্যবসা হিসেবে ধরা হয়। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। হুম, এইবারে দাদা বলে কি, কারণ চারিপাশটা ঠিক নেই, তা একটা ইন্ডাস্ট্রিয়াল থাক। হুম। এবার আমাদের তো ভালো জায়গা ছিল, দেশে আমাদের সম্পত্তি বা এখানে প্রচুর জমিদারি ব্যাপার ছিল। হুম, হুম, হুম। সেই সূত্রে মেশিনটা করা ছিল। তখন মোটামুটি ভালো চলতো? তখন খুব সুন্দর চলা মানে কি অতিরিক্ত। আচ্ছা, আচ্ছা। আপনি যখন মনে করুন ব্যবসা প্রথম শুরু করেছিলেন, 3 মাস 4 মাস কয়েক মাস, সরি প্রথম তাহলে তখন কি ভালোই চলতো, নাকি মানে কাস্টমার আসতে একটু দেরি হয়েছিল? না, 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 একদম কন্টিনিউ চলছে। মানে কখন দিন রাত হতো আমরা জানতাম না। আচ্ছা। আমি অনেকটা লেটে এসেছি। আমার দুটো দাদা ছিল, তিনটে দাদা ছিল। তারা আগে চালাতো? তারা আগে চালাতো এবং লেবারও থাকতে হয়, সারাক্ষণ লেবার থাকতো। আচ্ছা, আচ্ছা। ট্রেনে করতাম, মানে কখন দিন রাত হতো আমরা নিজেরা জানতাম না। এত কাজ হচ্ছে? এত কাজ। আমি হুম। এসেছি 18 সালে। আচ্ছা। আমি এখানে এসেছি 18 সালে। আমি মেশিনে যুক্ত হয়েছি 18 সালে। 18 সাল থেকে ভালোই চলছিল। নেই করে, তখন তো মেশিন ছিল না। আচ্ছা, আশেপাশে মেশিন ছিল? একদম ছিল না। আচ্ছা। ওই যে সালামাদ্দার না, হুম। ওদের যে কালারগুলো, যে মেশিনটা একটু আগে গেলে সালামাদ্দার মেশিন, আচ্ছা। ওটা আমাদের জায়গার ওপরে এখন। আচ্ছা। তো আমরা ইন্ডাস্ট্রিয়ালে মেশিন হবে না, তখন হ্যাসিং মেশিন ছিল, হাজ মেশিনে, আচ্ছা। ডিজেলে। হুম। তখন বাবারা বেঁচে ছিল, ওরাই এসে আজেবাজ দিল, দাদা একটা জায়গা দেন আমরা মেশিন বলে, সেইভাবে ওই জায়গাটা ওই ডিজেলে চলতো মেশিনটা। তারপরে যখন ইলেকট্রিক হলো আমাদের হওয়ার পরে, কিন্তু প্রথম ইন্ডাস্ট্রিয়াল আমাদেরই প্রথম। তারপরে হওয়ার পরে ওই উনি এসে বললো, তা ঠিক আছে, ভাগ্যে খায়, ওকে সই করে দাও। বললো আমরা 8 ভাই কিন্তু সব সই করে দিয়েছি। আচ্ছা, সেই সব আচ্ছা। সই করে তো এই মেশিন বর্তমানে ওদের যেটি চলছে আমাদের চলছে। এখন বর্তমান যা পরিস্থিতি, এটা খুব সমস্যা। হ্যাঁ, সমস্যা। আচ্ছা। আপনি এই ব্যবসা করতে পুঁজি কীভাবে জোগাড় করেছিলেন? পুঁজি আমি ভাই ঠিক মতো, আমি তখন তো খুব ক্লাসে পড়াশুনো করতাম। হুম। দাদা বাবারা সব জানতো সেই সময় কত খরচ পড়ছে। তবে খরচ হয়েছে, সেই সময় মূল্য হিসেবে যেরকম ছিল সেরকমভাবে কাজ করতে হয়েছে। হ্যাঁ, সিকিউরিটি মানি হোক বা অর্ধেক করতে। কতটা সময় দিতে হয় সারাদিনে? ভাই তখনকার কাজ অনুযায়ী প্রচুর, মানে সারাদিন সময় প্রচুর সময় দিতে হতো। সে বললাম, বাড়ি যাওয়া হতো না। হ্যাঁ, হ্যাঁ। এখানে ধানের বস্তা দুটো খেয়ে দিয়ে ধানের বস্তা শোয়া হতো। আচ্ছা। আবার 3টে থেকে আবার মেশিন, মানে আচ্ছা। ভোর 3টে। ভোর 3টে? আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, সে লাইনের সীমা নেই। হুম। সেই কোন থেকে লাইন, বাহ রে বাহ। আবার থেকে ধান আসতো লরি করে, ও, সেই ধান ভাঙে বাড়ি চলে যাবে, আচ্ছা। বাড়িপুরে চলে যাবে। হ্যাঁ। তো জমির কোথায় এখানে প্রচুর ছিল, হুম। আর নাম আছে কারণ বেড়ে। হুম, হুম। এখন তো পুরো মানে সেই লকডাউনের পরে থেকে হ্যাঁ। একবার সর্বনাশ, একদম সর্বনাশ। আচ্ছা। পুরো বসেই সময়টা কেটে চলে যায়। হুম। এখন কি চারিদিকে চাষের জমিগুলো কমে যাচ্ছে, গিয়ে বাগান টাগান হয়ে যাচ্ছে? এখন ম্যাক্সিমাম সরকার থেকে এখন ডাঙার লোন করে দিয়েছে। হুম, হুম, সেই পরিস্থিতিতে এখন প্রচুর ডাঙা বাড়ি হয়েছে। হুম, আর কিছু মানুষ, বাইরের মানুষ, হুম, তারা
আমাদের কিছু সম্পত্তি সাধারণ মানুষ, গরিব মানুষের কাছ থেকে পয়সা করি মূল্য বৃদ্ধি দিয়ে তারা কিছু কিনে সেই সমস্ত জায়গাগুলো মাটি বিক্রি করার বর্তমান পরিস্থিতি চলছে। এবছর প্রচুর মানে ওয়েদার ভালো হলে তোমাকে আমি নিয়ে যেতাম, কি পরিস্থিতি করেছে ওইগুলো, মানে চারিদিকে মাটি কেটে কেটে তুলে নিয়ে কেটে বিক্রি করে দিচ্ছে একদম মাটি। অন্য জায়গায় ডাঙা করছে কেউ, এই যে আশেপাশে কোনো ডাঙা ছিল না, এখান থেকে তাকালে তুমি যে ভ্যানে আসছো সরাসরি দেখা দিচ্ছ না, কটা রাস্তায় ভ্যান যেত আমরা এখান থেকে বসে গুনতাম। আচ্ছা, এখন চারিদিকে সব বাগান হয়ে বাগান, তার মানে ওই ডাঙাগুলো সব এখন হয়েছে নতুন করে, ওই মাটি কেটে দিল। আচ্ছা, হ্যাঁ, ওই জন্য কিছু আছে ডাঙা বই না থাকলে কিছু গরিব লোক তো করে খেতে পারত, সেই জায়গাটা কিন্তু আমাদের মধ্যে শেষ করে দিয়েছে। শেষ এই আন্দোলনে আমরা যেতাম, গিয়েছি, মানে সলভ করেছি, দিন কত সলভ থাকে উনি মেশিন পার্ট তুলে চলে যায়, আবার ঘুরে ফিরে এসে আবার সেই জায়গাতে এসে আবার মাটি কেটে চলছে। আপনি কত ছড়া করবেন, কত সব তো জানি কোয়াতে কী হচ্ছে, আর বিজনেসগুলো লাভ নেই। এখন আপনার ব্যবসা যা মানে মোটামুটি ওই ইলেকট্রিক বাদে কি আরও কোনো অন্য সমস্যা কি আছে? কর্মচারী সমস্যা বা ওই রকম দাম বেড়ে গেছে, এটা ইলেকট্রিকটা তো আছে, ইলেকট্রিকের দাম বেড়ে গেছে, বা অন্যান্য কিছু সমস্যা, মানে অন্য কোনো ব্যবসা আমার না আপনার এই ব্যবসার মানে কি সমস্যা হচ্ছে, যে কর্মচারী সমস্যা না মোটামুটি জিনিসপত্রের দাম বেড়ে গেছে, পার্টসের দাম বেড়ে গেছে? পার্টসের দাম তো অতিরিক্ত বেড়েছে। আপনার যেখান থেকে লকডাউন পড়েছে সেখান থেকে 3 ডবল করে পার্টসের দাম বেড়ে গেছে এবং সেই অবস্থা আমরা চালিয়ে আসছি। কাজ নেই কিন্তু আমরা বাধ্যতামূলক এটা চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, তো চালাতে হবে। এবার সেইভাবে চালাতে এখন বর্তমান এই পরিস্থিতিতে এসে পুরো আমরা থমকে গেছি, যে ইন্ডাস্ট্রিয়ালের প্রত্যেকটা পার্টসের উপরে যদি এত দাম হয়, ফের এই ইন্ডাস্ট্রিয়ালে এই এত দাম মানি চার্জ, এটা সম্ভব হচ্ছে না। মোটামুটি আপনি কত টাকা আয় করেন এই ব্যবসা থেকে? এখন আমি কি উত্তর দেবো? কিছু আয় উত্তর কিছু নেই, বসে এই তো উল্টে পয়সা দিতে হচ্ছে। উল্টে পয়সা 1900 টাকা এখন আমার, যেহেতু মোটরের ক্যাপাসিটি যাচ্ছিল মাছের লোড, সেই লোডের উপরে আমাদের মিনিমাম চার্জ ইনকাম নেই, তা উল্টে আমাকে লকডাউন থেকে কিন্তু দিয়ে আসছে। কিন্তু আচ্ছা, আমার মোটর 20 ঘোড়া মোটর ছাড়ে ইন্ডাস্ট্রিয়াল চলে না। একটা ভাই শোনো, ইন্ডাস্ট্রিয়ালের নিয়ম হচ্ছে নিশ্চয়ই জানা আছে, 20 ঘোড়ার মোটরের নিচে ধান মেশিন চালানো যায় না। আমাকে একবার লাইন কাটার পরে, তখন আমাকে লাইন কাটানোর পর সব কমপ্লিট হয়ে গেলো, ফের সিকিউরিটি চার্জ ফের জমা দিলাম, তারপরে আবার তুলে দিল। তারপরে এইবারে ইন্ডাস্ট্রিয়াল বললো যে মোটর আমরা করবো, সার্চ করবো মোটর কী আছে, কারণ আগের দিনে সব ব্যাপার 15 ঘোড়া মোটর দিয়ে 30 ঘোড়া মোটর চালাচ্ছে। সেই লেভেলের সমস্যা ওরা কী করলো, এই লাইনে আমাদের বিজনেস ঢোকালো। বিজনেসে আমরা এলাম, এইসব দেখলো, দিয়ে বলে ভাই তোমার এখানে বেশি আছে, আমার নেবেন, তারা অনেক সময় আগের দিন করা আছে, তো তার অসুবিধা কিছু নেই, দিয়ে দেবো মানি চার্জ যা আছে, বলে সেইভাবে মানি চার্জ করে দেওয়া আছে। কিন্তু বর্তমানে একটা প্রশ্ন এখানে আছে, অনেক মেশিনে কিন্তু এই জিনিসটা হয়নি, কম নিয়ে পাওয়ার নিয়ে বেশি করে চালাচ্ছে। এখনো কিন্তু আছে অনেক যারা এখন বর্তমানে তারা এই মিটিংয়ে আসছে না, সাবমিট করছে না। আচ্ছা, কি বোঝা গেল? যাদের এসপি কম আছে তারা কিন্তু, আমরা কিন্তু তাদের কাছে যাচ্ছি বারবার, তারা কিন্তু অনেকে এই জায়গাটা আসছে না। তাদের আমাদের যখন 4.5 বিল এসছে 20 ঘোড়া মোটরের উপরে, 20 ঘোড়া প্লাস একটু, কিন্তু তাদের সেই পরিমাণ বিল আসছে না, বিল অনেকটা কম আছে, একদম কম, মানে কি অনেক গায়ে লাগছে না। এইটা একটা আমাদের একটা বিশাল ক্ষোভ আছে, আমি অফিসারে এটা কমপ্লেন করেছি। সেটা আমরা করুন, আমাদের এরিয়াতে আছে। এটা উচিত নয়, যখন আমার হয়েছে তাহলে প্রত্যেকটা উচিত হওয়া। সেই কমপ্লেনটা আমি কিছু জায়গায় করেছি এবং এটা আমি করবো, যদি আমি মেশিনটা রাখতে পারি, আর যদি রাখতে পারি তাহলে আমার আর কিছু করার নেই। আচ্ছা, আপনার এখন পরবর্তী লক্ষ্য কি, মানে কি করতে চাইছেন এখন? ভাই পরবর্তী আমি কি বলবো, আমি নিয়ে যাই না, টুকটাক ব্যবসাটা রাখবেন কি? ব্যবসা তো মানে আপ্রাণ চেষ্টা করছি, হাডানশাল চেষ্টা করছি ব্যবসাটাকে ধরে রাখার জন্য, যার জন্য কিন্তু আমরা সবার সহযোগিতায় চলছি। যদি রাখা যায় তো খুব আনন্দের বিষয়, কারণ আমাদের একটা সময়ের সাপেক্ষ ভালো লাগে। আমরা এসেছি, কোথাও যাওয়ার মতো আমাদের সময় আছে কি না, এখন আর দৌড়ানোর বয়স নেই, বয়স 50-র উপরে চলে গেছে। সেখানে ওই জন্য আশা করছি যদি এটা কিছু সুরা হয় তাহলে রাখার একটা ইচ্ছা আছে। আপনি মার্কেটিং কীভাবে করেন? মার্কেটিং বলতে আপনার এই যে জিনিসপত্র না
ওইটা মার্কেটিং নয়, মার্কেটিং বলতে অ্যাডভার্টাইজিং, মানে আপনার এখানে দোকান আছে বা আপনি এই কাজটা করেন, কিভাবে লোকে জানছে? সেই পুরোনো দিনে অনেক দিনে থেকে জেনে জেনেই লোক মুখে মুখে পরিচিতি হয়ে গেছে, সেইভাবে লোক আছে। এই যে বিজনেসের পরিস্থিতিটা, হ্যাঁ, হ্যাঁ স্বাভাবিক, এটা বিজনেস করতে করতে লোকালিটিতে সব জেনে ফেলেছে। যে এখানে হ্যাঁ, এখানে ধান মেশিন আছে বা ওই লোকের কাছে গেলে একটু সুরা হয় বা ভালো হয় ইত্যাদি ইত্যাদি, আচ্ছা, এটাই। হ্যাঁ, এটাই কি আপনার একমাত্র আয়ের পথ? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের। আচ্ছা, আপনার এখন আর এই প্রশ্ন করবো না যে আপনার এই যে আয়ে চলে যায় কিনা, এটা আরও অবান্তর প্রশ্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি আয় বাড়ানোর জন্য কি অন্য কোনো উপায় দেখছেন কি? ইচ্ছা আছে, হুম, তবে এটা যতক্ষণ না ফাইনাল হচ্ছে, আচ্ছা, নাহলে তো আমার বাঁচতে হবে হ্যাঁ নিশ্চয়ই। এবং আমার জেনারেশন যে আছে হুম হুম, তার তারা কিছু করে যেতে হবে। হুম, কি, নিশ্চয়ই, এটা সবারই ইচ্ছা হ্যাঁ, থাকে হ্যাঁ, হ্যাঁ। যে এটা হচ্ছে না, একটা চিন্তা ভাবনা নিতে হবে। তা সেই আশায় বসে আছি ভাই, জানি না কি হবে। আপনি কি কোনো মাল্টিপল সোর্স অফ ইনকামের ইয়ে আছে না, যে তৈরি করতে চান? না, আদার কোনো চিন্তা ভাবনা আমার মাথায় নেই। হুম হুম, হুম, এই একটা নিয়ে মরেছি, হুম, একটাই নিয়ে মরেছি, যা অবস্থা। হ্যাঁ, ফের অন্যান্য জিনিস নিয়ে করে ফের হেডেক করে মরবো, আচ্ছা। যা আছে থাক। আপনার এই কাজ আপনি কি নিজেই একাই করেন না আপনার কর্মচারী বা অন্য স্টাফ ফাফ ছিল? এখন তো নেই। বেশ কর্মচারী ছিল, এখন বর্তমানে নেই। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই ব্যবসা বাড়ানোর জন্য আপনার কি করলে ব্যবসা বাড়ানো যেতে পারে এখন এই পরিস্থিতিতে? এখন এক